স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী এবং আমার সাথে আরো আছেন A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যে শুরু করব, তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কেবল আমেরিকা নয় বরং বিশ্ব চালানোর ঘোষণা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম মেয়াদে আমাকে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের এবং বিভিন্ন তদন্তের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু দ্বিতীয় মেয়াদে আমি দেশ এবং বিশ্ব চালাবো। ট্রাম্পের এই মন্তব্য তার অগোছালো এবং ব্যক্তি নির্ভর কূটনৈতিক শৈলীকে আরো একবার সামনে নিয়ে এসেছে বলেই মনে করছেন অনেকে, যা আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দেয়। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস এর সিনিয়র ফেলো মাজদা রুগে বলছেন, আমেরিকার বৈশ্বিক প্রভাব অনেক বড়, তাই ট্রাম্পের কথাই কিছুটা সত্যতা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কিভাবে বিশ্বকে পরিচালনা করবেন? তিনি কি সঠিকভাবে পরিচালনা করবেন নাকি অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছেন? বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তা নিয়ে ট্রাম্পের অস্থির সিদ্ধান্তগুলো দেশগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। ট্যারিফ নীতি, রাশিয়া এবং চীনের মতো কর্তৃত্ববাদী নেতাদের সাথে তার যে কূটনৈতিক আচরণ, যে উত্থান পতন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি অবজ্ঞা বিশ্বব্যাপী আমেরিকার প্রতিপত্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। বিশেষ করে ইউরোপ এবং কানাডা তার এসব আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং সেসব দেশগুলোর নেতৃত্বেও রাজনৈতিক পরিবর্তন আসছে। ট্রাম্পের শাসন বিশ্ব মিত্রদের মধ্যে বিভক্তি তৈরি করেছে এবং তাদের আস্থাও অনেকাংশে কমে যাচ্ছে বলেই কিন্তু মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তার বর্তমান বৈদেশিক নীতি আমেরিকার জন্য দীর্ঘমেয়াদে ক্ষমতাকে সংকটের মধ্যে ফেলতে পারে, কারণ বিশ্ব এখন একনায়কতন্ত্রের দিকেই ঝুঁকছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পকে সতর্ক করে বলেন, যেভাবে আমি মাসের পর মাস সতর্ক করে এসেছি, আমেরিকা আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ চায়। এগুলো খালি হুমকি নয়, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙতে চাচ্ছে যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। এটা কখনোই ঘটবে না। তিনি আরো যুক্ত করে বলেন, তবে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের বিশ্ব আসলেই মৌলিকভাবে কিছুটা পরিবর্তিত হয়েছে। এই দুটি বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক অংশে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের বিষয়ে যে বিষয়টি আলোচনায় আসছে সেটি হচ্ছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্নের জেরে দুটি টেলিভিশন চ্যানেলের 3 সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবর এসেছে। এর মধ্যে দুটি টেলিভিশন চ্যানেল 2 সাংবাদিককে চাকরিচ্যুত করেছে, আরেকটি চ্যানেল একটি সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে। যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের মধ্যে একটি চ্যানেল হলো এটিএন বাংলা। চ্যানেলটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তাদের প্রতিবেদকের প্রশ্নের কারণে চ্যানেলটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এদিকে এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান তিনি গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলনের প্রশ্নের জেরে তার চ্যানেলকে, তাদের টিভি চ্যানেলকে ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তিনি ওই প্রতিবেদককে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। এছাড়াও দীপ্ত টিভির একজন সাংবাদিককেও একই কারণে চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনার পর দীপ্ত টিভি তদন্ত শুরুর কথা বলছে। এই ধরনের পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার উপর প্রভাব ফেলতে পারে বলে অনেক বিশ্লেষকরাই মত দিচ্ছেন। সেই সাথে সাংবাদিকদের প্রতি এমন শাস্তিমূলক পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতাকে আসলে হুমকির মুখে ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। কি আসলে পরিস্থিতি, আমরা নিশ্চয়ই, আমাদের অতিথিরা নিশ্চয়ই পর্যালোচনা করবেন, তাদের পর্যালোচনা আমরা শুনবো। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ট্রাম্প শুধুমাত্র দেশ নয়, পুরো বিশ্বকে পরিচালনা করার কথা বলছেন। আন্তর্জাতিক মহলে নানাবিধ সমালোচনা আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। ট্রাম্পের এই বিশ্ব চালানোর যে ইচ্ছা প্রকাশ, এটার পেছনে আসলে কি কারণ হতে পারে? আচ্ছা, ট্রাম্প যেটা বলেছেন যে প্রথমবার যখন উনি নির্বাচিত হয়েছিলেন তখন উনি দেশের সমস্যাগুলো বা দেশকেই উনি চালানোর চেষ্টা করছিলেন। এখন এইবার ওনার হাতে একদম বিশ্বের ভার এসছে। কিন্তু এখন মুশকিল হচ্ছে যে আমেরিকা তো এখন পর্যন্ত
পৃথিবীর মধ্যে অনেক ক্ষমতাশালী একটি দেশ, এবং যখন আমেরিকা এই ধরনের কথা প্রচার করে না, তখন কিন্তু আসলে বিশ্বের সমস্ত আপনার অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সেখানে আমরা তার অনেক প্রভাব পাই। কিন্তু মুশকিল হচ্ছে যে ট্রাম্প যখন ক্ষমতাসীন হয়েছেন, তারপর থেকে উনি এমন ধরনের নীতি নিচ্ছেন যেখানে একদিকে উনি বলছেন যে আমেরিকা ফার্স্ট, কিন্তু আবার এমন ধরনের নীতিগুলো নিচ্ছেন যেখানে আমেরিকার স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। আবার আমেরিকা যে সারা আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে আসছে, সরি, বিশেষত রাজনৈতিক প্রভাব, সেখানেও আমরা দেখছি তারা যেভাবে করে সফট পাওয়ার দিয়ে করতো, সেই জায়গা থেকে তারা পিছু হচ্ছে এবং খালি আপনার মিলিটারি মাইট ইউজ করছে। কাজে একদিকে দেখছি যে আমেরিকার যে ক্ষমতা আপনার ব্যবহার করে, সেইখানে আপনার যে একটা ধারাবাহিকতা, সেখান থেকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সরে আসছে। আবার এমন ধরনের দাবি করছে যে সারা পৃথিবীর মানে চালন করা, পরিচালনার ক্ষমতা তার হাতে। তো এখন এই সমস্ত দিকগুলো খুবই অসামঞ্জস্যপূর্ণ, যেটা আসলে রিফ্লেক্ট করে। আপনি যদি ট্রাম্পের বিভিন্ন পলিসি গুলো দেখেন, এগুলো কিন্তু মানে ভীষণভাবে অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু তারপরও ভুলে গেলে চলবে না যে আমেরিকা ইকোনমি এখনো অনেক শক্তিশালী একটি ইকোনমি, এবং আমেরিকার যে সারা বিশ্বে আপনারা এখন আপনি যে দুটি প্রধান ইন্টারন্যাশনাল আমরা ক্রাইসিস দেখবো, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা, ইসরায়েলের গাজা আক্রমণ, তো এই দুটি জায়গাতে আমেরিকার কি বলবো, মানে তাদের কোঅপারেশন ছাড়া, তারা যে জিনিসটা যেভাবে করে এই পরিস্থিতির সমাপ্তি চায়, সেই জিনিসটা যদি না হয়, তাহলে এই পরিস্থিতি থেকে হয়তো উদ্ধার নাই। কাজে এই সমস্ত দিক থেকে চিন্তা করলে যে হ্যাঁ, এই কথার কিছুটা মূল্য আছে। কিন্তু ট্রাম্প, আমি বলবো যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের আচরণ বা নিজের নীতিমালা দিয়েই তার এই যে দাবি করছেন, দাবি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার সংযোগে কোনো একটা কারিগরি ত্রুটি দেখা যাচ্ছে, আমরা আপনার কাছে আসবো। আর আপনার তার আগে আমরা একটু প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, একটু আপনার মন্তব্য শুনে আসি। আপনাকে ধন্যবাদ, ডক্টর মোমেনকে শুভেচ্ছা। আমি ওনার শেষের কথাগুলো শুনতে পাইনি, তারপরে যতটুকু শুনেছি আমি তার প্রত্যেকটাই সমর্থন করি। উনি আমার মনের কথাগুলোই বলেছেন। তো আমি এখানে একটু অ্যাড করব, সেটা হলো আপনার ট্রাম্প যে বলেছে যে সে শুধু ইউনাইটেড স্টেটসে না, সে বিশ্বকেও রান করছে, এই কথাটা ডক্টর মোমেন যেমন বললেন যে এর মধ্যে কিছুটা সত্যতা আছে, আমি বলবো যে পুরোটাই সত্যতা আছে এর মধ্যে। কারণ এভরি ইউএস প্রেসিডেন্ট রানস দ্য ওয়ার্ল্ড উইদাউট সেইং দ্যাট হি ইজ রানিং দ্য ওয়ার্ল্ড। কিন্তু ট্রাম্পের প্রবলেম হচ্ছে যে সে বলে, তার মধ্যে যে একটা ইয়ার অফ কি বলবো ব্রাগিংনেস বা ইয়ার অফ অ্যারোগ্যান্স অথবা হিউব্রিস, এই জিনিসটা তার কথাবার্তায় প্রকাশ পেয়ে যায়। আসলে আমি এখানে বলবো যে হ্যাঁ, ইউএস প্রেসিডেন্ট আপনার সিন্স গত 100 বছরের কথা ধরা যায়, 100 বছর না ধরলেও আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে ইউএস সারা পৃথিবীতে একটা ইউএস লেড একটা অর্ডার সৃষ্টি করছে, যেখানে ইউএসরা সারা পৃথিবীকে আমরা চিন্তা করতে পারি। সেই অর্থে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এটা আমরা বলে থাকি যে ইউএস প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এটা আমরা বলি কেন? এটা আমরা বলি এই কারণে যে সে সারা বিশ্বটাই ইউএস এর উপর এত নির্ভরশীল যে আমরা বলতে বাধ্য হয় যে ইউএস প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এখন এই প্রেসিডেন্ট, বর্তমান যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এই যে শক্তিটা, এই যে প্রিভিলেজটা, আমরা যাই বলি না কেন, এটাকে সে কিভাবে ব্যবহার করছে? সে এমন ভাবে ব্যবহার করছে যাতে আমার মনে হয় যে ফিউচার প্রেসিডেন্টরা বলতে পারবে না যে আই এম রানিং দ্য ওয়ার্ল্ড, কারণ তাদের ইনফ্লুয়েন্সটা ধীরে ধীরে কমে যাবে। এখনই যেমন ডক্টর মোমেন বললেন, আমরা ইলেকশন দেখলাম কালকে, সে কানাডা একটা ইলেকশন হয়ে গেল। আমাদের নেক্সট ডোর নেইবার, যাদের সাথে আমাদের বর্ডার, বিশাল বর্ডার, হ্যাঁ, তারা এখন বলছে তারা মানে নতুন ভাবে চিন্তা ভাবনা করছে। ইউএস এর সাথে যে অনেক দিনের যে একটা বন্ধুত্ব, অনেক দিনের যে একটা রিলেশনশিপ ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন তাদের পণ্য, তাদের ব্যবসা, তাদের রাজনীতি বলেন, কূটনীতি বলেন, তাদের সম্পর্ক বলেন, অর্থনৈতিক বা অন্য সম্পর্ক,
সেটা তারা নতুন ভাবে চিন্তা ভাবনা করবে এবং নতুন ভাবে গড়বে, এইগুলোই হবে। দেখুন এখানে ট্রাম্পের কিছু কিছু কথা আছে, তার মধ্যে সত্যতা আছে। যেমন ধরেন সে তার যে অ্যালায়েন্স, জার্মান হোক, জাপান হোক, কোরিয়া হোক, এদের বেলায় বলা সে বলে থাকে সাধারণত যে এরা ফ্রি লোডার, তার মানে এদের আমরা সিকিউরিটি দেই, যার ফলে তারা তাদের দেশে যে ওয়েলফেয়ার স্টেট করতে পারে, তারা মানে তাদের টাকা বাঁচিয়ে তারা যে কোনো ভাবে খোঁজ করতে পারে। এই কথাগুলোর মধ্যে সত্যতা আছে, কিন্তু এর জন্য কি করা যায়? এগুলোর জন্য যদি কোনো কিছু করার দরকার হয়, সেগুলো তো আস্তে ধীরে চিন্তা ভাবনা করে করতে হবে। যেমন ধরুন এই যে ট্যারিফ যে বসানো হয়েছে, সে চায়নার প্রতি হোক, সারা বিশ্বের প্রত্যেকটা দেশের উপরে ট্যারিফ বসিয়েছে। কিন্তু এই ট্যারিফটা কি মানে সুচিন্তিত ভাবে বসানো হয়েছে? এই যে ইউএস যে আপনার ম্যানুফ্যাকচারিং জবগুলো লস করেছে, এই কোন ম্যানুফ্যাকচারিং জবগুলো সে লস করেছে, এগুলোকে ফিরে পাওয়া যাবে? এই ট্যারিফ দিয়ে কি এগুলো ফিরে পাওয়া যাবে? বা এগুলো কি ইউএস এর কোনো প্রয়োজন আছে? যেমন ধরুন বাংলাদেশের উপর ট্যারিফ দিয়েছে, বাংলাদেশ এখানে আপনার গার্মেন্টস রপ্তানি করে। আচ্ছা, ইউএসএ কি গার্মেন্টস এর কোনো ভবিষ্যৎ আছে? হ্যাঁ, বা আমার কথা হলো যে আপনার 20 বছর, 30 বছর, 40 বছর আগে যে সমস্ত প্রোডাক্ট ইউএস প্রডিউস করতো, সেগুলো তো প্রডিউস করার প্রয়োজন নেই। তারা তো সেখান থেকে অনেক দূরে চলে গেছে, তাদের এখন নতুন প্রোডাক্ট আসছে, আপনার টেকনোলজিক্যাল প্রোডাক্ট আসছে, আপনার এই যে বিমান আসছে, আপনার এই যে যুদ্ধ জাহাজ টাজ, বিভিন্ন ধরনের উঁচু পর্যায়ে যে সমস্ত জিনিসপত্র তারা প্রডিউস করে, এইগুলো তাদেরকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, কাজে ওই বাংলাদেশের গার্মেন্টস বা ওই অমুক দেশের বোতাম বা অমুক দেশের সুতা, এর উপর তো ট্যারিফ দিয়ে ইউএস এর কোনো লাভ হওয়ার সম্ভাবনা দেখিনি। কিন্তু সেদিকে না গিয়ে সে একতরফা ভাবে ট্যারিফ দিয়ে গেছে, যার ফলে কি হবে আপনি দেখেন, এই যে সমস্ত জিনিসের উপর ট্যারিফ, যে সমস্ত প্রোডাক্টের উপর ট্যারিফ দেওয়া হয়েছে, এগুলো ইউনাইটেড স্টেটস এরা আমরা এখানকার যে জনগণ, আমরা হচ্ছে কনজিউমার, এখানে দেখা যাবে কি ওই প্রোডাক্টগুলো আমাদের কিনতে আমাদের ওই দামটা বেড়ে যাবে। হ্যাঁ, যেখানে দরকার ছিল, যেমন ইউএস এখন ওই পূর্বে হলো এই আপনার গুগল বা মাইক্রোসফট বা মেটা বা অ্যাপল, এই সমস্ত কোম্পানি তারাই করবে, বা বোয়িং। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আপনার যদি ট্যারিফ দেয় সেটা ভালো কথা, সেগুলো ট্যারিফ হতে হবে টার্গেটেড, কিন্তু সেগুলো না করে সে একতরফা ভাবে একটার পর একটা দেশে সেই ট্যারিফ দিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, তার কোনো মিত্র থাকছে, তার যারা ট্রেডিশনাল মিত্র ছিল সেই মিত্রগুলো এখন শত্রুতে পরিণত হচ্ছে, বা যারা শত্রু ছিল তারাও যে মিত্র হবে এমন তাও দেখা যাচ্ছে। আপনি যেমন দেখুন রাশার কথা চিন্তা করেন, যে রাশা তার সাথে সে বন্ধুত্ব করার জন্য অনেকভাবে সে রাশার পক্ষে কথা বলে, কিন্তু রাশা কি তার কথা শুনছে? কই, আমরা তো দেখছি রাশা তার কথা শুনছে। হ্যাঁ, রাশার রাজার তাকে ইউজ করছে। হ্যাঁ, আমরা যদি রাশার ইতিহাস দেখি, আপনার সেই পুটিনের প্রথম থেকে শুরু করে পুটিনের সময় দেখেন কতগুলো প্রেসিডেন্ট ছিল, বুশ, ওবামা, তারপর ট্রাম্প আসলো, বাইডেন আসলো, এদের সবাইকে কিন্তু পুটিন ইউজ করেছে। পুটিন কখনো ইউএস কোনো প্রেসিডেন্টের কথা শোনে না। হ্যাঁ, সে কারণে সে এইগুলো করছে। কাজেই হ্যাঁ, এটা সত্য যে ইউএস পৃথিবীকে রান করে, কারণ পৃথিবী ইউএস ছাড়া কোন চিন্তা ভাবনা করতে পারে না, করতে পারতো না, কিন্তু সেই জিনিসটা এখন চেঞ্জ হয়ে আশা করি এখনো সময় আছে। ট্রাম্প যদি তার কোর্স চেঞ্জ করে এবং ট্রাম্পের যারা উপদেষ্টা আছে তারা যদি তাকে বুঝিয়ে তাকে যদি পথে আনতে পারে, তাহলে এই যে আপনার সেই গত 100 বছরের যে ওয়ার্ল্ড অর্ডার, হ্যাঁ, এখান থেকে আপনার দেখেন ইউরোপিয়ানরা যদি সেই আলাদাভাবে চিন্তা ভাবনা করে যে ইউএস কে ট্রাস্ট করা যায় না, তাদের সাথে থাকা, আপনার এশিয়ান দেশগুলো যদি ভাবে যে না তাদের সাথে থাকা যায় না, আমাদের এখানে চায়না খুব বড় পাওয়ার হয়ে গেছে, এখন চায়নাকে করে ওদিকে আমরা একদিকে আমরা ইউনাইটেড স্টেটসকে ট্রাস্ট করতে পারছি না, অন্যদিকে চায়না আমাদের একেবারে গোড়দর এবং তারা খুব পাওয়ারফুল। হ্যাঁ, কাজে আমাদের এখন এই চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কোথায় কোন দিকে থাকবো। হ্যাঁ, এইগুলো চিন্তা ভাবনা করে ইউএস এর সুবোধয় হওয়া উচিত এবং তাদের এই মানে কোর্স পরিবর্তন করে তাদের এই যে মানে আমি বিশ্ব শাসন করছি এই কথাটা বলার যে সুযোগটা, এই সুযোগটা যেন নষ্ট না করে ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্য, আমি সেটা আশা করব।
প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, কানাডা আমাদের বন্ধু রাষ্ট্র, সেই কানাডাও এখন হচ্ছে বন্ধুত্বের জায়গা থেকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। কানাডিয়ান প্রধানমন্ত্রীর বেশ তীব্র এক ধরনের সতর্কবার্তা, মানে ক্ষমতা নেওয়ার পরপরই কিন্তু তিনি এক ধরনের সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। একটা বিষয় কিন্তু রয়েছে, যদিও আমেরিকা অনেক ক্ষমতাধর রাষ্ট্র, আমেরিকা লিড দেয় অনেক জায়গায়, তাদের অনেক রকম প্রভাব আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে অনেক দেশই কিন্তু আসলে প্রতিবাদ জানাচ্ছে। কানাডা প্রতিবাদ জানাচ্ছে, চায়না বেশ কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছে। ইউক্রেনের যেখানে আসলে আমেরিকা ছাড়া কোনো গতি নেই, সেখানে ইউক্রেনের প্রধানমন্ত্রীও কিন্তু এসে নিজের জায়গা থেকে আসলে সর্বোচ্চভাবে প্রতিবাদ জানানোর চেষ্টা করে গেছে। বিভিন্ন দেশ কিন্তু আসলে বিভিন্ন সময় প্রতিবাদ জানাচ্ছে। এই যে একটা অস্থিরতা, মানে কিংবা অথবা আমেরিকাকে না মানার একটা প্রবণতা দেশগুলোর ওপর তৈরি হচ্ছে, দেশগুলোর প্রধানদের মধ্যে তৈরি হচ্ছে, বৈশ্বিক রাজনীতিতে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমি যেমন একটু আগে বললাম যে ট্রাম্প যদি কোর্স কারেকশন না করে তাহলে যেটা হবে, যেমন ধরেন আপনি ইউক্রেনের কথা চিন্তা করেন, যে ইউক্রেনকে এই মুহূর্তে সাহায্য দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী ইউরোপ না। ইউরোপ যদি মানে ধরেন আপনার ইউনাইটেড স্টেটস উইথড্র করলে ইউক্রেনে যাওয়ার কোনো জায়গা নেই। ওই ইউরোপিয়ানরা ইউক্রেনকে রক্ষা করতে পারবে না রাশিয়ার হাত থেকে, সে ধরনের শক্তি নেই। তো সেক্ষেত্রে তারা কি করবে? তারা তাদের সামরিক বাজেটটা বাড়াবে। হ্যাঁ, তারা তখন একটা ডিসিশন নেবে যে আমরা আর ইউএস এর উপরে নির্ভর করে থাকতে পারি না। হ্যাঁ, তাদেরকে বিশ্বাস করা যায় না, তারা আমাদেরকে প্রোটেক্ট করবে না, যেমন আমাদের প্রতিবেশী ইউক্রেনকে তারা প্রোটেক্ট করেনি। হ্যাঁ, তখন তারা কি করবে? তাদের বাজেটটা বাড়াবে, এবং সেগুলো দেখা দেখি আপনার ধরেন আপনার কানাডার কথা বললেন, আপনি কানাডাও তার বাজেট বাড়াবে। আপনি জাপান বা সাউথ কোরিয়া তারাও তাদের বাজেট বাড়াবে। হ্যাঁ, হয়তো এক সময় দেখা যাবে যে ট্রাম্প হয়তো ওই যে সৈন্যগুলো জার্মানি থেকে নিয়ে এসছে, জাপান থেকে নিয়ে এসছে, সাউথ কোরিয়া থেকে নিয়ে এসছে, তখন তাদের মানে তাদের বাজেট বাড়ানোর তো ছাড়া উপায় নেই। আর যখন তারা বাজেট বাড়াবে, যখন তারা মিলিটারিলি আপনার শক্তিশালী হবে, তখন তো তাদের প্রয়োজন নেই, আমেরিকার তো প্রয়োজন নেই। আর ততদিনে তো দেখা যাবে যে বাণিজ্য ক্ষেত্রে তারা অন্য অন্য এলায় বের করে ফেলছে, এবং তাদের সাথে হয়তো আতাত হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে দেখা যাবে যে আমেরিকার যে ইনফ্লুয়েন্স, ডলারের যে প্রভাব সারা পৃথিবীতে, ডলার যে রিজার্ভ কারেন্সি, এগুলো থাকবে না। ডলারও রিজার্ভ কারেন্সি থাকবে না, ইউএস এর ওই ইনফ্লুয়েন্সটা থাকবে না। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট যাতে বলতে পারে যে ইয়েস, আই এম রানিং দ্য ওয়ার্ল্ড, আই এম রানিং মাই কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আই এম রানিং দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সেটা বলার সেই শক্তিটা ইউএস এ থাকবে না। কারণ তখন কি হবে? আর একটা জিনিস হলো কি, এই যে ইউএস যে বলে যে ফ্রি লোডার্স, হ্যাঁ, ইউএস যে পায় না তা তো না। ইউএস এর ইকোনমি তো আপনার বেসড অন একটা তো রিলেশনশিপ আছে। আমি এই যে ট্রেডিশনাল যে এলাকা, তাদের সাথে এই একটা গভীর আপনার মিলিটারি রিলেশনশিপ বলেন, পলিটিক্যাল রিলেশনশিপ বলেন, ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ বলেন, ইকোনমিক রিলেশনশিপ বলেন, এই সমস্ত কারণেই তো আমেরিকা এত বড় শক্তিশালী দেশ। আপনি দেখেন ডলার রিজার্ভ কারেন্সি হওয়ার ফলে যেখানে দেখা যায় যে আপনার ডলার ক্রমশই শক্তিশালী হয়, ক্রমশই শক্তি, কখনো তো দুর্বল হয় না। ডলারকে কখনো তো দুর্বল করা যায় না। হ্যাঁ, যার ফলে ইউএস ইকোনমিরও যদি টিকে থাকতে হয়, তাহলে এই সমস্ত অ্যালাইজের দরকার আছে। হ্যাঁ, তারা এদেরকে বাদ দিয়ে মানে ইউএস হোয়াট ইট ইজ টুডে উইল নট বি টুমরো। হ্যাঁ, এটা একটা অশনি সংকেত। আমি এইটাই বলবো যে সে পৃথিবী রান করছে ভালো কথা, বাট ডোন্ট রান ইট ইনটু দ্য গ্রাউন্ড। হ্যাঁ, আপনি যদি সারা পৃথিবীকে গ্রাউন্ডে রান করে দেন, তাহলে ইউএসও গ্রাউন্ডে চলে যাবে। হ্যাঁ, কাজে ইউএসও সেই শক্তিশালী দেশ থাকবে না। পৃথিবীর আপনি ক্ষতি করতে গেলে আমাদের ইন্টারডিপেন্ডেন্স তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটাতে এমন নয় যে সারা পৃথিবী আমেরিকার উপর ডিপেন্ডেন্ট। আমেরিকাও তো সারা পৃথিবীর উপর ডিপেন্ডেন্ট, তার যে ট্রেডিশনাল অ্যালায়েন্স তাদের উপর তো আমেরিকা ডিপেন্ডেন্ট। কাজে এটা তো গিভ অ্যান্ড টেক, এটা আমাদের স্বীকার করে আমাদের এটা যেটা যে অর্ডারটা মানে তৈরি হয়েছে সিন্স ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এটার অল্টারনেটিভ আমি তেমন কিছু দেখছি না। এর অল্টারনেটিভ যে আমেরিকার জন্য একটা ভালো, এটা আমি দেখতে পাই না। হ্যাঁ, কাজেই আমি বলবো যে ট্রাম্প বা যারা ট্রাম্পকে
আপনার উপদেশ দেয়, তাদের যেন শুভোদয় হয় এবং তাকে যেন সঠিক পথে তারা পরিচালনা করার চেষ্টা করে। এটা খুব কঠিন কাজ, তারপর তো চেষ্টা তো করতে হবে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, কানাডা সতর্কবার্তা দিয়েছে, চায়না সতর্কবার্তা দিচ্ছে, সব দেশ কিন্তু আসলে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে। ট্রাম্পের একনায়কতন্ত্রের যে ইচ্ছার কথাই বলি কিংবা তার বিশ্বকে পরিচালনা করার ইচ্ছার কথাই বলি, তিনি আসলে যেভাবে চাচ্ছেন সবাই কিন্তু আসলে সেটি মানতে চাচ্ছেন না। প্রতিবাদের জায়গাগুলো কিন্তু দিনে দিনে আসলে অনেক বেশি তীব্র হচ্ছে। বৈশ্বিক রাজনীতিতে এক ধরনের অস্থিরতাও তৈরি হচ্ছে। আপনার পর্যালোচনা শুনি। আচ্ছা, এখানে 20 বছর আগে যে ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, যেখানে আমেরিকা একমাত্র শক্তিশালী কেন্দ্র, সেই রিয়ালিটি এখন আর নাই। এখন আমরা শুধু চায়নাকে একটা শক্তিশালী দেশ হিসেবে দেখছি তা না, আমরা কিন্তু এশিয়াতেও অনেক আপনার শক্তিশালী দেশ দেখছি, আমরা ব্রিক্স এর উদাহরণ দেখছি। কাজেই ট্রাম্প যে কথাগুলো বলছেন বা যে নীতি দিয়ে সারা বিশ্বের অন্যান্য কম্পিটিটরদেরকে, মানে যেখানে অ্যালাইজ এনিমিজ সবাই ইনক্লুডেড, তাদেরকে আপনার ভীতি প্রদর্শন করে কথা শুনতে বাধ্য করার চেষ্টা করছেন, যেটা 20 বছর আগে হয়তো কাজ করতো, আজকে সেটা আর কাজ করবে না। আপনি যে কানাডার কথা বলছেন, কানাডার ইলেকশনের কথা দেখেন, এটা একটা খুবই একটা ভালো উদাহরণ। এটা আপনার 6 মাস আগেও কানাডাতে, 6 মাস কি আপনার 4 মাস আগেও আপনার প্রেডিকশন ছিল, ধরেন নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত প্রেডিকশন ছিল যে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসবে। ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এই যে কানাডাকে অনেক হুমকি দিয়েছেন, তাকে 51st স্টেট করতে চেয়েছে, ট্রুডোকে গভর্নর বলেছেন, এটাতেই কিন্তু আপনার কানাডার যে ভোটাররা তারা কনজারভেটিভ কোনো ক্যান্ডিডেট, বিশেষ করে ট্রাম্পের সমর্থক কোনো ক্যান্ডিডেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা কিন্তু আপনার স্পষ্টভাবে, এবং আপনার যে কনজারভেটিভ ক্যান্ডিডেট যে একসময় ট্রাম্পের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করছিল, সে এই লাস্ট 4 মাসে বারবার বলছে যে আমি ট্রাম্প নই। এই যে কানাডার ইলেকশনের রেজাল্ট, এটা কিন্তু ট্রাম্প অনেকভাবে প্রভাবিত করেছে। এবং আমরা দেখছি কানাডা, চায়না এবং আরো অন্য মেক্সিকোর এখনকার প্রেসিডেন্ট অনেক স্ট্রং একজন প্রেসিডেন্ট এবং আমার মতে অনেক ওয়াইজ একজন প্রেসিডেন্ট। তো আমরা দেখছি নানা দিক থেকে আপনার এই চ্যালেঞ্জ গুলো আসছে। এখানে আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একটু দ্বিমত পোষণ করব। আমার কাছে মনে হয় কোর্স কারেকশনের টাইম পেরিয়ে গেছে। কারণ একটা যে আমেরিকার একটা অনেক বড় জিনিস যে ইকোনমি শক্তিশালী, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই ইকোনমিতে মানুষ ভরসা করে। এখন কিন্তু আমরা দেখছি যে বন্ড মার্কেটে অন্যান্য দেশ আমেরিকাতে টাকা ইনভেস্ট না করে সেই টাকা সরিয়ে দিচ্ছে। প্লাস আমরা আরো অর্থনৈতিক ক্ষেত্রে যেখানে আপনার এই ভরসাগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আমরা দেখব অন্যান্য দেশ সরে আসবে এবং তারা সারা বিশ্বে অন্য জায়গায় আমেরিকার বিকল্প খুঁজে নিবে। তারপর আপনি ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কথা চিন্তা করেন, আপনি ট্যুরিজমের কথা চিন্তা করেন, 9% অফ এই আমেরিকার রেভিনিউ আসে ট্যুরিজম থেকে। আপনি কি মনে করেন যে আমরা যেভাবে করে অন্যান্য দেশের ট্যুরিস্টদেরকে আমরা যেভাবে করে তাদেরকে মানে তাদেরকে পুলিশ ইয়েতে আইস ডিটেনশন সেন্টারে ধরে রেখেছি, আপনি কি মনে করেন যে নেক্সট ইয়ারে অনেক আমরা বা এই ইয়ারে আমরা ট্যুরিস্ট পাবো? অলরেডি কেনেডিয়ান ট্যুরিজম 70% ফল করেছে। তারপরে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যদিও আপনার সংখ্যার দিক দিয়ে হয়তো অত বেশি না, কিন্তু তারপরও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে যে আচরণ করা হয়েছে, যেভাবে করে অনেক স্টুডেন্টদের আপনার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অন্য দেশে পড়তে আসবে, তার আমেরিকা কি তাদের যেটা সবসময় ছিল প্রায়োরিটি লিস্টে নাম্বার 1, আপনার কি মনে হয় তা থাকবে? তা কিন্তু থাকবে না। এটাতে কিন্তু বিপুল পরিমাণে ক্ষতি হবে এবং এই ক্ষতি শুধু আর্থিক ক্ষতি না, এইটা যে আমেরিকান ব্র্যান্ডের যে ডিস্ট্রাস্ট, এই ক্ষতিটা আপনার এই সফট পাওয়ারের একদম একটা পতন, এই ক্ষতিটা আমার মনে হয় কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এখনো যদি কোর্স কারেকশন করা হয়, তারপরও অনেক ক্ষতি হয়ে গেছে এবং ওই ক্ষতি কিন্তু এত সহজে পূরণ করা যাবে। জি, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, তবে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে একটি বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন দর্শক, আপনারাও সঙ্গেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের আলোচনা চলছে, আমার সাথে আলোচনার জন্য যুক্ত আছেন প্রফেসর ডক্টর মুনির মোস্তফা আলী এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। দুজন অতিথিকে আবারও স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করব, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আসতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে যে বিষয়টি আলোচনায়
থাকছে তার মধ্যে আজকের দিনের একটি আলোচিত সংবাদ, সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে সংবাদ সম্মেলনে প্রশ্নের জেরে 3টি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, ক্ষমতাকে প্রশ্ন করা কিংবা জবাবদিহিতামূলক প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকদের কাজ। সেই প্রশ্নের জায়গা থেকে যদি মনে হয় যে কোনো সাংবাদিক হয়তো বা পেশাদারিত্বের মতো আচরণ করেনি কিংবা তার প্রশ্নে তার বডি ল্যাঙ্গুয়েজে হয়তো বা যেই নমনীয়তা থাকা কিংবা পেশাদারিত্বের বিষয় ছিল সেটি হয়তো বা নেই, এরকম যদি মনেও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে একেবারে চাকরিচ্যুত করার বিষয়টি কি অতিরঞ্জিত মনে করছেন কিনা? আমরা 15 বছরে যে স্বৈরাচারের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন হলো, সেটার মূল কথা ছিল যে ক্ষমতা এভাবে করে কেউ কেন্দ্রীভূত করতে পারে না, এবং যে ক্ষমতায় আসবে তাকে জনগণের প্রশ্ন করার অধিকার থাকবে। এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে যে সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সে প্রশ্নে যদি কোনো এমন ধরনের কোনো জিনিস থাকে যেটা বাঞ্ছিত নয়, এমন যদি থাকেও, তারপরও এই প্রশ্ন করার অধিকারকে আপনার রাখতে হবে। কারণ তা না হলে আমরা কি দেখবো যে খালি আপনার রাজনৈতিক দল বদল হলো, যে আওয়ামী লীগের বদলে আজকে আছে যে সরকার, হ্যাঁ, তারপরে আবার নতুন সরকার আসবে, কিন্তু আসল যে বদলটা, যেটা হচ্ছে আমরা চাই মূল্যবোধের বদল, সেইটার আমরা কোনো বদল দেখবো না। তাহলে আর এত রক্তক্ষরণ, এত স্যাক্রিফাইস, এগুলো করে লাভ কি হলো? আমার কাছে মনে হয় যে কোনো জিনিস নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনার সাংবাদিকদের এবং জনগণের, যে সরকারের ক্ষমতায় আসীন আছে, তাদেরকে প্রশ্ন করার অধিকার আছে। এবং সেই প্রশ্ন তাদের কাছে খারাপ লাগতে পারে, বা সেই প্রশ্নে যদি কোনো আপত্তিজনক দিকও থাকে, সেটা নিয়ে পর্যালোচনা পারে, বা আপনার যেই চ্যানেল থেকে এসছে সেই চ্যানেল আপনার কোনো মানে ঠিক করতে পারে যে তাদের নীতি, যে কিভাবে করে এই প্রশ্নগুলো করা যাবে, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না। কিন্তু শুধুমাত্র প্রশ্ন করার অপরাধে কারো যদি চাকরি যায়, তাহলে আমি বলবো যেই কারণে জুলাই অগাস্টের আন্দোলন হয়েছিল, যেই স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আমরা যেই এমন একটা কালচার চাচ্ছিলাম, এমন একটা টলারেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে গভর্নমেন্টে, সেখানে আমি বলবো তাহলে সেটা সম্পূর্ণই ব্যর্থ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর মুনির মোস্তফা আলী, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া হয়েছে যে এই 3 সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, ATN বাংলা এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। একটি চ্যানেলের নীতি নির্ধারক গণমাধ্যমকে বলেছেন যে তাদের চ্যানেল ঘেরাও করার হুমকি ছিল, তিনি তার সেই কর্মীকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছেন। 3 জন সাংবাদিকের চাকরি যাওয়ার যে বিষয়টি, একদিকে তো এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য সংবাদ মাধ্যম কিংবা সংবাদ কর্মীদের জন্য কি একটা বার্তা দেয়া হলো কিনা যে আসলে ভিন্ন মতের কোনো প্রশ্ন করা যাবে না, এরকম? না, সেটা ছাড়া তো আমরা আর অন্য কিছু বুঝতে পারছি না। আপনার এই যে মব কালচারটা শুরু হয়েছে, এটা তো সেই মব কালচারেরই একটা অংশ। তার মানে এদেরকে যদি আপনার ফায়ার না করা হয়, তাহলে আমরা এই টিভি স্টেশন গুলো ঘেরাও করবো, হয়তো ওগুলো জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ওটা শেষ হয়ে যাবে। সেই ভয় তো তারা এই সাংবাদিক গুলোকে করেছে। এই ডক্টর মোমেন যেমন বললেন যে অনেক সময় অনেক প্রশ্ন বিব্রতকর হয়, মানে সৌজন্যমূলক হয় না, অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে। সাংবাদিকরাও যে একেবারে খুব খুব ভালো লোক, বা তারা সবসময় খুব সুন্দরভাবে প্রশ্ন করবে এমন তো নয়। অনেক সময় তারাও হয়তো অশোভন ভাবে বা আজে বাজে ভাবে প্রশ্ন করতেই পারে। হ্যাঁ, এগুলো যেমন ডক্টর মোমেন বললেন, এগুলো সমালোচনা হতে পারে, এগুলো নিয়ে লেখালেখি হতে পারে, কিন্তু এই যে আক্রমণ করার যে একটা কালচার, আমাদের ভালো না লাগলে, আমাদের প্রশ্নগুলো ভালো না লাগলে যে আমরা আক্রমণ করবো। এবং এই গভর্নমেন্টের তরফ থেকে হয়তো তাদের যে সমর্থিত যে ছাত্র সংগঠনগুলো আছে, তারাই তো এই সমস্ত করে। তো ব্যাপার হলো, এগুলো তো সেই 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে, সেই বিপ্লবের পর থেকেই শুরু হয়েছে। আমরা আশা করছিলাম যে আস্তে আস্তে এর একটা মানে শেষ হবে। 8 মাস হয়ে গেল, কিন্তু এর কোনো দেখছি না, মানে এটা চলতেই আছে। আমি তো এখন বলবো যে আপনার হাসিনা গভর্নমেন্টের থেকে আমরা কি মানে কোনো চেঞ্জ পেয়েছি? আমি তো মনে হয় না যে আমি চেঞ্জ যদি পেয়ে থাকি, আমার তো মনে হয় যে থিংস হ্যাভ ওয়ার্সেন, মানে আরো খারাপের দিকে গেছে।
হ্যাঁ, তো আহ, এগুলোর একটা মানে শেষ পরিণত হওয়া উচিত। তা না হলে আমরা মানে এই বিপ্লবটা কেন হলো, এই সরকারটা চেঞ্জ হলো কি কি কারণে চেঞ্জ হলো, এর একটা সমাধান হওয়া উচিত। তা তা না হলে তো আমরা দেশটা আমি জানি না কোন দিকে যাচ্ছে। তবে এই গভর্নমেন্টের প্রতি আমি কি বলবো, এখন আমি অনেকটা মানে হোপলেস হয়ে গেছি বলা যায় আর কি। এই গভর্নমেন্টটা আপনার একটা ইলেকশন দিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ এগুলো তো চলতেই। আপনি দেখেন এই যে আরেকটা খবর আছে, এর সাথে তো আপনার দেশের মধ্যে এই সাংবাদিকদের করেছে, তাদেরকে ফায়ার করা হয়েছে। এতে তো দেশের সার্বভৌমত্ব নষ্টের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আরেকটা বড় খবর এটা হচ্ছে যে মায়ানমারের যে রাখাইন প্রদেশকে ওখানে একটা আপনার যে করিডোর দেওয়ার একটা সম্মতি দিয়েছে। হ্যাঁ, দেখেন এটার কথা চিন্তা করলে তো আমি তো একটু মানে অনেকটা মনে হয় যে আমরা বোধহয় এই যে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়তাম। হ্যাঁ, আমার তো মনে হয় না যে বাংলাদেশ এমন একটা দেশ না, এমন শক্তিশালী দেশ না, এমন বড় দেশ না, যার আশেপাশে অনেকগুলো বড় দেশ আছে, তাদের এই করিডোর দেওয়ার মতো একটা সিদ্ধান্ত এত হঠাৎ করে নেওয়া এটা সমীচিত হয়েছে। এটা আমার মনে হয় আমরা এই যে একটা কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়লাম। তো ব্যাপার হলো এই গভর্নমেন্ট যতগুলোই ডিসিশন নিচ্ছে আপনার এই আভ্যন্তরীণ যে ডিসিশন গুলো বা বাইরের এইগুলো আমি তো দেখছি না যে খুব সুন্দরভাবে চালাতে পারছে তারা, ওয়েদার ইন্টারনালি আর এক্সটার্নালি। এদিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, ডক্টর মনির মুস্তফা আলী যেটি বলছিলেন যে নানাবিধ সিদ্ধান্ত আসলে নেওয়া হচ্ছে, অভ্যন্তরীণ ভেতরে বাইরে নানান রকমের সমালোচনা কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একদম শুরু থেকে সমালোচনা কিংবা ভিন্নমত প্রকাশের কথা বলা হয়েছিল, কিংবা ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য যে আন্দোলনের কথা বলা হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আসলে থাকছে না। আমি একটু আপনার কাছে উল্লেখ করি, মোস্তফা সরওয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 6 ঘন্টা আগে। তিনি সেখানে বলছিলেন যে ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা করা হয়েছে এই প্রেস কনফারেন্সে, যদিও সাংবাদিকদের চাকরিচ্যুতির বিষয়ে তিনি কিছুই জানেন না বলে তিনি উল্লেখ করেছেন। ক্ষমতা নেওয়ার শুরুতে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আপনারা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন, আপনারা ইচ্ছা মতো সমালোচনা করতে পারবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে বিভিন্ন রকমের স্টেটমেন্ট আসে, যেটার কোনো বাস্তব প্রয়োগ আমরা মাঠ পর্যায়ে দেখি না, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সাধারণ মানুষের আস্থার যে জায়গাটা সেটি কি অনেকটা নড়বড়ে হয়ে যায় কিনা? এখন আমরা যখন সরকার বলি, আমরা কিন্তু এর অর্থটা কিন্তু অনেক ব্যাপক। আমরা ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন উপদেষ্টা, যারা আপনার একদম শীর্ষ পদে আছেন তাদের কথা, কিন্তু সরকার তো শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, সরকার তো অনেক বড় একটা ইনস্টিটিউশন। সরকারের ভিতরে আপনার অনেক অনেক মানে বিভিন্ন লেয়ারে মানুষ আছে, এবং তার থেকেও বড় কথা অনেক ধরনের ভ্যালুস, মূল্যবোধ কথিত হয়ে আছে। কাজে যেই আপনার যে কালচারের কথা, যে কোনো ধরনের সমালোচনা হবে এবং আমরা সেই সমালোচনা সহ্য করবো, যে টলারেন্সটার কথা, এটা আসলে 50 বছরেও আমাদের এই অভ্যাসটা গড়ে ওঠেনি। কাজে এটা এক দিনে বা এই কয়েক মাসে এটা গড়ে উঠতে পারবে না। ইভেন যে আমরা যে সংস্কারের কথা বলি, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনেক মানুষের সমর্থন আছে, কারণ মানুষ মনে করে যে বাংলাদেশের মানুষ মনে করে যারা নির্বাচিত সরকার, যে দলগুলো আসবে, দলগুলোর সাথে আমরা তারা আপনার কোনো সময় আমাদেরকে ঠিক ওরকম ভাবে দুর্নীতিমুক্ত আপনার দিতে পারেনি। কারণ সংস্কারের ব্যাপারে তাদের উপর, তাই তো। কিন্তু তারপরেও এই খালি কতজন শীর্ষস্থানীয় মানুষ তো আপনার সংস্কার করতে পারবেন না। এটার জন্য অনেক বেশি, এটা একটা দীর্ঘস্থায়ী পদক্ষেপ, এবং এটা এমন একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেস গুলো করতে হলে বা এই টলারেন্সটা করার জন্য আপনার অনেক কি বলবো মানে পুরো কালচারটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এখানে ধরেন অনেক ধরনের জিনিস আছে যেখানে এই যে একটু আগে আমার মানে পূর্ববর্তী বক্তা যে কথাটা বলছে, এখানে আমরা ফরেন পলিসির অনেক ধরনের জিনিস দেখছি। আবার এর ঠিক আগে 15 বছর ধরে আমরা দেখেছি যে ভারতের উপর অতিরিক্ত নির্ভরতা। এখন প্রতিটা জিনিসই সেটার যেমন খারাপ দিক আছে, বা এরকম করে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে এরকম ধরনের মানে সেটারও অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে।
এখন যেটা বাংলাদেশকে করতে হবে, একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আমরা যাই বলি না কেন, আমরা একটা দুর্বল দেশ। আমাদের প্রত্যেকটা দেশের সাথে, সেটা আমেরিকা হোক, ভারত হোক, চায়না হোক, পাকিস্তান হোক, সমস্ত দেশের সাথে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং এমন ভাবে করতে হবে যে আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে যেন কারো স্টেক গড়ে নাও। প্রফেসর ডক্টর মেহনাজ মোহাম্মদ একটু যুক্ত করবেন কিনা, একটু আগে ডক্টর মনির মুস্তফা আলী যেটি বলছিলেন যে করিডোর বসানোর কথা বলছিলেন, এই করিডোর নিয়ে তো নানাবিধ সমালোচনা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু অন্য যে রাজনৈতিক বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত কিংবা এনসিপি, তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে একটা কথা বলছে যে তাদের সাথে আলোচনা করে হয়নি। যেহেতু আপনি বললেন যে নির্বাচিত সরকার তো না, সেই ক্ষেত্রে আসলে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টি, সেই জায়গাটা তো আসলে হলো না, সেই অভিযোগটা তো আসলে থেকেই গেল। হ্যাঁ, সেই অভিযোগটা থাকলো, কিন্তু নির্বাচিত না হলেও এই সরকারের একটা ইমপ্লিসিট একটা ম্যান্ডেট আছে। এখন এই পলিসিটা, করিডোরের পলিসিটার সাথে হয়তো চায়নার কোনো সম্পর্ক আছে, আমি জানি না, আমি খালি অনুমান করছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কোনো ধরনের নীতি মানে অতিরিক্ত ভাবে, যেমন অতিরিক্ত ভাবে ভারত ঘেঁষার নীতি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য অনেক ক্ষতিকর, সেরকম ভাবে অন্য যে কোনো দেশের আপনার স্বার্থকে আমাদের দেশের স্বার্থের আগে দেখা, সেটা খুবই ভয়ানক ব্যাপার। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের একটা ভারসাম্য রাখতে হবে। এখন আমি যদিও জানি এটা নির্বাচিত সরকার না, তারপর আমি বলবো এই সরকারের প্রতি মানুষের একটা সমর্থন আছে। সেই অর্থে আমরা ম্যান্ডেট বলতে যদি সেটা বুঝি, সেটা কিছু না হলেও আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনার যেটা করতে হবে যে এই সরকার যখন চলে যাবে, অন্য একটা সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, একটা ধারাবাহিকতা লাগবে। বিভিন্ন ধরনের পলিসি, যেটা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে হবে, আভ্যন্তরীণ অন্য জায়গায় হবে, সংস্কারের ক্ষেত্রে হবে, একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। না হলে কিন্তু এই 1.5-2 বছরের বা যতদিনই এই সরকার থাকুক, যত ভালো কাজই করুক না কেন, সেটার আমরা কোনো প্রতিফলন আমরা দেখতে পাবো না। কাজে এই প্রতিটা জিনিসই অনেক চ্যালেঞ্জিং। এবং আরেকটা জিনিস আমি দুঃখের সাথে বলছি, আমাদের দেশে আমাদের গত 50 বছরে আমরা এমন কোনো পলিটিক্যাল পার্টি পাইনি যেখানে জনগণ বলতে পারে যে আমি এই দলটির উপর পূর্ণ আস্থা রাখি, এই দলটি দুর্নীতি মুক্ত এবং এই দলটি সবচেয়ে আগে বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে। এটা কিন্তু কোনোদিন পাইনি আমরা। কাজে এই এই জিনিসটা পাওয়ার জন্য মানে আমি জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এই যে এখন বিভিন্ন দল হচ্ছে, রাজনৈতিক দল, মানে এদের মধ্যে যদি একটা কম্পিটিশন হয় এবং এদের যদি মনে হয় যে মানুষের ভোট পাওয়ার জন্য, অন্য কোনো কারণ কথা বাদই দিলাম, মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে কিছু দিতে হবে, এই জিনিসটাও যদি শুধু হয়, এই প্র্যাকটিসটাও যদি দাঁড়ায়, তাও হয়তো একটা কোনো কিছুর অগ্রগতি হয়তো আমরা দেখি। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, আপনি কিছু যুক্ত করতে চান? এই যে উনি যেমন বললেন যে 50 বছরে আমরা এই যে কালচারটা তৈরি করতে পারিনি, কিন্তু সেই কালচারটা তৈরি করার জন্য এই যে বর্তমান যে সরকার, সে কি চেষ্টা করছে? এই যে আমি যে মব কালচারের কথা বললাম, ধরুন আমরা ধরে নেই যে এই গভর্নমেন্ট, যেহেতু পুলিশ পুরোপুরি ফাংশন করছে না, তারা কন্ট্রোল করতে পারছে। হ্যাঁ, সেটা আমি বুঝলাম এবং সেটা আমি ধরে নিলাম যে তারা কন্ট্রোল করতে পারছে না, যেহেতু পুলিশ তাদের সাথে সহযোগিতা করছে না। কিন্তু এদের মুখ থেকে কড়া একটা আমরা কোনো ভালো মন্তব্য শুনেছি বা একটা মানে কড়া প্রতিবাদ শুনেছি? যেমন ধরনের যে এগুলো ফায়ার হয়ে গেল, 3জন সাংবাদিক তারা প্রশ্ন করার জন্য ফায়ার হয়ে গেল। এখানে যিনি সাংস্কৃতিক যে উপদেষ্টা, তার কাছ থেকে কি আমরা একটা পেয়েছি যে এটা ঠিক হয়নি? সে তারা তো আমাকে প্রশ্ন করবেই, সে যে ধরনের প্রশ্ন হোক, তারা প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি। এটাই তো সাংবাদিকের কাজ, আমারও উপদেষ্টা আসলে আমার এটা কাজ, তাদেরকে ফায়ার করার, এটা তো সঠিক হয়নি। এ ধরনের কোনো কথাবার্তা কি শুনেছেন আপনি? ধরুন এই যে মানে বিগত সরকারের যারা করেছে, তাদের বাড়িঘর দুয়ের এই যে আক্রমণ করা, জ্বালিয়ে দেওয়া, এই যে 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হলো, হ্যাঁ, এই যে একটা মব কালচার, এর বিরুদ্ধে আপনি আমাদের প্রধান যে উপদেষ্টা, তার কাছ থেকে কি কোনো মন্তব্য শুনেছেন? মাঠে কিন্তু সেনাবাহিনী আছে, আপনি বলছিলেন পুলিশ ফাংশন করছে না, মাঠে কিন্তু এখনো সেনাবাহিনী আছে। সেনাবাহিনী আছে, হ্যাঁ। না, আমার কথা হলো যে আপনি কন্ট্রোল করতে পারছেন, কিন্তু অন্তত মুখে তো বলতে পারছেন, আপনি তো জনগণকে বলতে পারেন যে এটা তো মব কালচার হয়ে গেল, এটা তো মানে রুল অফ ল হলো না, এটা তো ঠিক না। আপনারা আইনটাকে নিজেদের হাতে তুলে নেবেন না। আমাদের আইনকে মানে রাষ্ট্র হিসেবে আমরা এই আইনকেই করি।
যদি কারো দোষী দেখেন আপনারা আমাদেরকে জানান, আমরা তাদেরকে অ্যারেস্ট করি বা আমরা এটা ইনভেস্টিগেট করি। এই ধরনের কথাবার্তা তো শুনি। হ্যাঁ, এটাকে আমি তো দেখি যে মব কালচার যে একের পর এক হয়ে যাচ্ছে, এটাকে তো ইনকারেজ করা হচ্ছে। যেমন ধরেন এই যে ফেসবুকে যে স্ট্যাটাসটা দেওয়া হলো, এটা কি ঠিক করা হয়েছে যে তারা এই যে অ্যাটাক করবে, তারা যে বলছে তাদেরকে যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা মার্চ করব, আমরা ওটাকে ওখানে যাব আমরা। হ্যাঁ, এটা কি হলো? অর্থাৎ তারা যদি ঘোষণা কোনো দিয়ে অন্যায় করে আইন থাকে, ভঙ্গ করার যে বিষয়টি তারা সেটি আসলে কোনো আইন ঘোষণা দিয়ে ভঙ্গ করে করা হচ্ছে থাকে, এবং কারা করছে তাদের সেটি আসলে মামলা স্পষ্ট। হতে পারে, তাদের মানে আইনানুগ ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এ ব্যাপারে সরকারের কাছ থেকে যদি আপনার কথাটা পর্যন্ত না আসে, তাহলে তো আপনি এই কালচারটাকে ইনকারেজ করছেন, এবং সেটাই তো আমরা দেখে যাচ্ছি। জি, হ্যাঁ, আমাদের এটা- আলোচনা আরো এটা- চলতে পারতো। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। ডক্টর মনির মুস্তফা আলী, ডক্টর মেহনাজ মোমেন, দুজনকে ধন্যবাদ আজকে সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।